বাবার দ্বিতীয় স্ত্রী একদিন আমার চেম্বারে প্রেগন্যান্সি টেস্ট করতে এলেন। তিনি একবারও বুঝলেন না যার সামনে বসে আছেন সেই তার স্বামীর মেয়ে। আর আমার বাবাও জানেন না তার নতুন স্ত্রীর রিপোর্ট সই করবে তার নিজেরই মেয়ে। সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। রোগীর ভিড় ছিল বেশ ভালো, একের পর এক রোগী দেখছিলাম। ঠিক তখনই আমার সহকারী এসে বলল, ম্যাডাম, নতুন একজন রোগী এসেছেন, প্রেগন্যান্সি টেস্ট করাতে চান। আমি মাথা নেড়ে বললাম, ভিতরে পাঠান। দরজা খুলে ভিতরে ঢুকতে আমার হাতের কলমটা থেমে গেল। মহিলার বয়স আনুমানিক 43, হালকা নীল শাড়ি, মুখে এক ধরনের লজ্জা আর অস্বস্তির ছাপ। কিন্তু সেই মুখ আমি ভুলতে পারিনি। 6 মাস আগে ফেসবুকে একটি ছবিতে এই মুখটাই দেখেছিলাম। আমার বাবার পাশে দাঁড়িয়ে হাসছিলেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, নতুন জীবনের নতুন শুরু। সেদিনই জানতে পেরেছিলাম বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। যে মানুষটা 6 বছর আগে আমার মাকে একা রেখে চলে গিয়েছিলেন, এখনো ডিভোর্স না দিয়ে নতুন সংসার শুরু করেছেন। আমি অবশ্য কখনো বাবাকে ফোন করে কিছু জানতে চাইনি, কারণ তিনি যখন চলে গিয়েছিলেন তখন শুধু আমার মাকেই নয়, আমাকেও ছেড়ে গিয়েছিলেন। 6 বছর ধরে আমাদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি। মা এখন আমার স্বামীর সঙ্গেই থাকেন। মা আজও আইনগতভাবে বাবার স্ত্রী। তবুও বাবা যেন আমাদের জীবনের সব সম্পর্ক কাগজে কলমে না ভেঙে বাস্তবে শেষ করে দিয়েছেন। ম্যাডাম, মহিলার ডাকে বাস্তবে ফিরলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, বসুন, কি সমস্যা বলুন। তিনি ইতস্ত করে বললেন, আসলে এই 2 মাস ধরে আমার পিরিয়ড বন্ধ, একটা পরীক্ষা করাতে চাই। আমি পেশাদার ভঙ্গিতে তাকে প্রশ্ন করতে শুরু করলাম, বয়স, স্বামীর বয়স। তিনি হালকা হেসে বললেন, 56। আপনার বয়স? তিনি বললেন, 43। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল, তবুও মুখে কোনো পরিবর্তন আনলাম না। আগে কোনো সন্তান আছে? তিনি একটু চুপ থেকে বললেন, না, আমাদের হয়নি। আমাদের শব্দটা কানে বাজলো। আমি প্রেসক্রিপশনে কয়েকটি পরীক্ষা লিখে দিলাম। তারপর বললাম, রক্তের নমুনা দিন, রিপোর্ট বিকেলে পাওয়া যাবে। তিনি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম। সবাই বলেছিল এই বয়সে মা হওয়া কঠিন, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তার চোখের সে আশা ভরা দৃষ্টি দেখে অদ্ভুত এক অনুভূতি হলো। রাগ, ঘৃণা নাকি করুণা, আমি নিজেও বুঝতে পারলাম না। তিনি বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আমার মায়ের নাম। ফোন ধরতে মা বলল, আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর বাবার এক আত্মীয় নাকি আমাদের খুঁজছিলেন, কি যেন জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, বাবার আত্মীয়? আমাদের কেন? মাও উত্তর জানতেন না। ফোন রেখে আবার রোগীর ফাইল খুললাম। ফাইলের উপর বড় অক্ষরে স্বামীর নাম লেখা। নাম পড়তে আমার বুক থুক করে উঠল, কারণ নামটা ছিল আমার বাবার। বিকেলের দিকে চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল। চেম্বারের এসিটা সচল থাকা সত্ত্বেও আমার কপাল বিন্দু বিন্দু ঘাম ঝরছিল। টেবিলের উপর রাখা রিপোর্টের খামটার দিকে আমি তাকিয়ে আছি। ল্যাবের টেকনিশিয়ান একটু আগেই রিপোর্টটা দিয়ে গেছেন। রিপোর্টে যা এসেছে তা এক কথা মিরাকেল। 43 বছর বয়সে প্রাকৃতিকভাবে কনসিভ করা কঠিন হলেও বাবা দ্বিতীয় স্ত্রী, যার নাম সুমাইয়া বেগম, তিনি সত্যি সত্যি গর্ভবতী। পজিটিভ রেজাল্টটা জল করছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রিপোর্টটা কাগজের ফাইল বন্দি করলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমি সুরাইয়া বেগমের পেছনে গল্পটা জেনে ফেলেছি। আমার চেনা এক কলিগ, যে সুরাইয়ার আগের শ্বশুরবাড়ির এলাকার, তার মাধ্যমে জানতে পারলাম সুরাইয়া বেগম আসলে একজন ডিভোর্সি নারী। দেখতে সুন্দরী, মার্জিত। আগের সংসারে তার 16 বছরের একটা ছেলেও আছে, যে এখন তার বাবার কাছেই থাকেন। সন্তানকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেও পারেননি সুরাইয়া। সমাজ আর আইনের মারপ্যাচে হেরে গেছেন। আর এখন আমার 56 বছর বয়সী বাবার সংসারে এসে তিনি মরিয়া হয়েছেন, একটা বাচ্চা চেয়েছেন, হয়তো একাকিত্ব বোঝাতে কিংবা এই নতুন সংসারে নিজের জায়গাটা আজীবনের জন্য পাকা করতে। কিন্তু তিনি জানেন না, যে পুরুষটাকে আঁকড়ে ধরে তিনি নতুন স্বপ্ন বুনছেন, সেই পুরুষটা অলরেডি একটা জ্যান্ত অতীত আর বৈধ স্ত্রীকে মাঝ রাস্তায় ফেলে এসেছে। বিকেলে ঠিক 4টায় সুরাইয়া বেগম আবার চেম্বারে ঢুকলেন। এবার তার চোখে উৎকণ্ঠা আর আশা একাকার হয়ে আছে। আমি রিপোর্টটা তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত পেশাদার গলায় বললাম, অভিনন্দন, আপনার টেস্ট পজিটিভ, ইউ আর প্রেগনেন্ট। মুহূর্তের মধ্যে সুরাইয়া বেগমের চোখ দুটো পানিতে ভরে উঠল। তিনি 2 হাত মুখে ডেকে কেঁদে ফেললেন। সেই কান্না আনন্দের, সেই কান্না স্বস্তির। টেবিলের ওপাশ থেকে তার এই আবেগ দেখে আমার ভেতরটা মুচড়ে উঠল। এই মহিলাকে আমি কি করব? ঘৃণা করব নাকি করুণা? তিনি তো হয়তো জানেন না আমার মায়ের কণ্ঠ ও অস্তিত্বের কথা। সত্যি বলতে ম্যাডাম, আল্লাহর অশেষ রহমত। সুরাইয়া বেগম চোখ মুছে বললেন, ওনাকে এখনই ফোন করে জানাই। উনি শুনলে যে কি খুশি হবেন। এই বয়সে এসে আবার বাবা হওয়ার স্বাদ পাবেন, ভাবতেই পারেননি। আমার চোয়াল শক্ত হয়ে এলো, হাত কাঁপছিল, কিন্তু টেবিলে হাতটা চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। সুরাইয়া বেগম ব্যাগ থেকে ফোন বের করতে যাবেন, ঠিক তখনই ওনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সেখানে লেখা হাজবেন্ড, অর্থাৎ আমার জন্মদাতা পিতা। সুরাইয়া বেগম হাসি মুখে ফোনটা রিসিভ করে স্পিকার অন করে দিলেন। হয়তো তিনি চাইলেন এই খুশির খবরটা ডাক্তারের সামনেই ওনাকে দিতে। ওই পাশ থেকে বাবার চেনা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কোথায় তুমি? টেস্ট করানো হয়েছে? ডাক্তার কি বলল? বাবার গলাটা 6 বছর পর শুনলাম, একটুও বদলায়নি। ঠিক এই গলায় একসময় মাকে ডাকতেন। আজ অন্য এক নারীর জন্য সেই
সেই গলায় কতটা ব্যাকুলতা। সুরাইয়া বেগম লাজুক হেসে বলল, হ্যাঁ চেম্বারে এসেছি, ডাক্তার ম্যাডাম বলেছে পজিটিভ, আমি মা হতে চলেছি। ওপাশ থেকে বাবা যেন আনন্দে চিৎকার করে উঠল, সত্যি বলছো সুরাইয়া? ও খোদা, আমি এখনই আসছি। তোমার চেম্বারের ঠিকানা বলো, আমি নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, উপরে আসছি। সুরাইয়া বেগম আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনার চেম্বারের নাম আর ফ্লোর ওনাকে একটু বুঝিয়ে বলুন না, উনি ঠিক চিনতে পারছেন না। সুরাইয়া বেগম ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার নিজের বাবার সাথে কথা বলতে হবে। স্ক্রিনের ওপাশে আমার সেই বাবা, যে আমার মাকে ডিভোর্স না দিয়ে এই মহিলার সাথে ঘর বাঁধছে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনের ওপাশ থেকে বাবার উত্তেজিত কণ্ঠ শোনা গেল, হ্যালো ডাক্তার সাহেব, শুনলাম সুরাইয়া কনসিভ করেছে, অনেক ধন্যবাদ আপনাকে। চেম্বার কত তলায়? আমি গভীর একটা শ্বাস নিলাম। আমার গলার স্বর কাঁপলো না, বরং এক অদ্ভুত শীতলতায় রূপ নিল। আমি ফোনের স্পিকারে মুখ রেখে অত্যন্ত স্পষ্ট এবং চিবিয়ে চিবিয়ে বললাম, ল্যাব 8 ডায়াগনিস্ট, লিফটের 4 তলা, রুম নম্বর 405, চলে আসুন। বাবা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওপাশ থেকে এক মুহূর্তের জন্য নিখাত নীরবতা নেমে এলো। বাবার ভারী নিঃশ্বাস শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কে কে কথা বলছেন? বাবার কণ্ঠ এবার ভয়ে আর অবিশ্বাসে কাঁপতে শুরু করলো। তিনি কি আমার গলা চিনতে পেরেছেন? আমি ফোনটা সুরাইয়া বেগমের হাতে ফিরিয়ে দিয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখে তখনও হাসি রেখা, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। উনি বুঝতে পারছেন না এখানে কি ঘটছে। আমি রিপোর্টটা বন্ধ করে চেম্বার ছেড়ে দাঁড়ালাম। সুরাইয়া বেগমের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, রিপোর্টের নিচে সাইনটা ভালো করে দেখে নেবেন, ওখানে আমার নাম লেখা আছে, ডাক্তার মেহেজাবিন রহমান। সুরাইয়া বেগম কাপা হাতে রিপোর্টটা আবার খুললেন। রিপোর্টে একদম নিচে চোখ আটকে গেল, ডাক্তার মেহেজাবিন রহমান। তিনি একবার রিপোর্টের দিকে, একবার আমার মুখের দিকে তাকালেন, চোখে মুখে স্পষ্ট বিস্ময়। আপনি? আমি শান্ত গলায় বললাম, জি, আমার নাম মেহেজাবিন রহমান। তিনি যেন কিছু একটা মিলিয়ে দেখার চেষ্টা করছেন, ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই দরজায় নক পড়লো। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। রিসেপশন থেকে নার্স এসে বলল, ম্যাম, একজন ভদ্রলোক এসেছেন, তিনি বলেছেন ওনার স্ত্রীর কাছে যাবেন। আমি ধীরে ধীরে বললাম, ওনাকে ভেতরে আসতে বলুন। কয়েক সেকেন্ড পর দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখেই যেন 6 বছর পিছনে ফিরে গেলাম। চুলে আগের চেয়ে অনেক বেশি পাক ধরেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু সেই মুখটা আর ভুলবার মতো নয়। আমার বাবা। আমাদের দুজনের চোখ এক মুহূর্তে একে অপরের সঙ্গে আটকে গেল। তার মুখে সমস্ত আনন্দ মুহূর্তে মিলিয়ে গেল। তিনি অস্পষ্ট স্বরে বললেন, মেহেজাবিন। আমি কোনো উত্তর দিলাম না। চেম্বারে তখন এমন নীরবতা যেন কারণ নিঃশ্বাস শব্দও শোনা যাচ্ছিল। সুরাইয়া বেগম অবাক হয়ে কখনো তার স্বামীর দিকে তাকাচ্ছেন। তোমরা একে অপরকে চেনো? বাবা যেন কথাই খুঁজে পাচ্ছেন না। আমি ধীর স্বরে বললাম, চিনি, খুব ভালো করেই চিনি। সুরাইয়া বেগম ভ্রু কুঁচকে বলল, কিন্তু কিভাবে? আমি বাবার চোখে তাকিয়ে বললাম, কারণ উনি শুধু আপনার স্বামী নন, উনি আমারও বাবা। কথাটা শেষ হতেই সুরাইয়া বেগমের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি অবিশ্বাসের চোখে বাবার দিকে তাকিয়ে বললেন, এটা কি সত্যি? বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, একটাও শব্দ করলেন না। সেই নীরবতাই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। সুরাইয়া বেগম ধীরে ধীরে এক পা পিছিয়ে গেলেন। আপনি আমাকে কখনো বলেননি যে আপনার একটা মেয়ে আছে আর তার মা? বাবা কাপা গলায় বলল, আমি শান্ত গলায় বললাম, শুধু মেয়ের কথাই নয়, আমার মায়ের কথাও বলেননি, যিনি এখনো আইনগত আপনার স্ত্রী। বাবা মাথা তুলে আমার দিকে তাকালো, চোখে অনুশোচনা, লজ্জা আর ভয় একসঙ্গে। মেহেজাবিন, আমার কথা একবার শুনো। আমি থামিয়ে দিলাম, আজ আমি আপনার মেয়ে হিসেবে নয়, একজন চিকিৎসক হিসেবে এখানে দাঁড়িয়ে আছি, তাই রোগীর সামনে ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো তর্ক করব না। তারপর সুরাইয়া বেগমের দিকে তাকিয়ে নরম গলায় বললাম, আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে। আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো খাবেন, বিশ্রাম নেবেন, আর 1 মাস পর আবার চেক আপে আসবেন। তিনি নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। হয়তো এই প্রথম তিনি বুঝলেন সত্য গোপন করে গড়ে ওঠা সম্পর্ক ভিত কতটা নড়বড়ে হতে পারে। আমি প্রেসক্রিপশন লিখে টেবিলের উপর রেখে দিলাম। আজকের জন্য এতটুকুই। বাবা কিছু বলতে চাইলেন, কিন্তু আমি আর একবারও তার দিকে তাকালাম না। চেম্বারের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। করিডোরের জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর একটা শ্বাস নিলাম। 6 বছর ধরে বুকের ভেতর জমে থাকা ঝড়টা আজ যেন প্রথমবার বাইরে বেরোনোর পথ খুঁজে পেল। কিন্তু আমার মনে হচ্ছিল এটা কোনো সমাপ্তি নয়, বরং বহু বছর ধরে চাপা পড়ে থাকা এক সত্যের শুরু। জানালার কাছ নিজের প্রতিচ্ছবিটা দেখে হঠাৎ মনে হলো আজ আমি কাঁদিনি, অথচ 6 বছর আগে বাবা চলে যাওয়ার দিন এত কেঁদেছিলাম যে চোখের জলও যেন একসময় ফুরিয়ে গিয়েছিল। পেছন থেকে নার্স এসে ধীর গলায় বলল, ম্যাডাম আপনি ঠিক আছেন? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। পরে রোগীকে পাঠিয়ে দিন। নিজেকে সামলে আবার কাজে ফিরলাম। চিকিৎসকের চেয়ারে বসলে ব্যক্তিগত অনুভূতি কোনো জায়গা নেই, এই কথাটাই আমি বহু বছর আগেই শিখেছি। ওইদিকে চেম্বারের ভেতরে সুরাইয়া বেগম এখনো নিশ্চুপ বসে আছেন। তিনি ধীরে ধীরে বাবার দিকে তাকিয়ে বললেন, এত বড় একটা সত্য আপনি আমার কাছ থেকে লুকিয়ে রাখলেন? বাবা মাথা নিচু করে বলল, আমি ভয় পেয়েছিলাম, সবকিছু হারিয়ে ফেলবো ভেবেছিলাম। আর এখন? সুরাইয়া বেগম প্রশ্নে তিনি কোনো উত্তর দিলেন না। কয়েক মুহূর্তের নীরবতা পর সুরাইয়া বেগম প্রেসক্রিপশনটা হাতে নিয়ে বললেন, একজন মানুষকে চেনার জন্য অনেক বছর একসাথে থাকা লাগে না, কয়েক মিনিটেই আমি বুঝে গেছি আপনি কত বড় একটা সত্য চাপা দিয়ে রেখেছিলেন। তিনি ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলেন। বাবা পেছন পেছন বেরিয়ে গেলেন। সেই দিন বিকেলে হাসপাতালে কাজ শেষ করে বাসায় ফিরতেই মা দরজা খুললেন। মুখ দেখেই বোঝা গেল আজ কিছু একটা হয়েছে। কি হয়েছে মা? শরীর খারাপ? আমি জুতা খুলে চুপচাপ সোফায় বসলাম। মা 1 গ্লাস পানি এগিয়ে দিলেন। হাসপাতালে কোনো সমস্যা? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, আজ বাবার সঙ্গে দেখা হয়েছে। মায়ের হাত থেকে গ্লাস প্রায় পড়ে যাচ্ছিল। কি বললি?
আমি ধীরে ধীরে পুরো ঘটনাটাই খুলে বললাম। সব শুনে মা দীর্ঘক্ষণ নীরব রইলেন। তারপর মৃদু গলায় বললেন, আল্লাহর বিচার বড় অদ্ভুত। যেদিন সত্য সামনে আসার সময় হয় সেদিন কেউ চাইলেও তাকে লুকিয়ে রাখতে পারে না। আমি মায়ের হাতটা শক্ত করে ধরলাম। তুমি কি এখনো তাকে ভালোবাসো? মা হালকা হেসে মাথা নাড়ালেন। ভালোবাসা আর অপেক্ষা এক জিনিস নয় মা। আমি অনেক আগে অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। এখন শুধু চাই তুমি নিজের জীবনটা সুন্দর করে গড়ে তুলো। মায়ের কথা শুনে বুকটা হালকা হয়ে এলো। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠলো। অচেনা একটি নাম্বার। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো পরিচিত একটি কণ্ঠস্বর। মেহেজাবিন, আমি তোমার বাবা। যদি পারো আমার সঙ্গে দেখা করো। কিছু কথা আছে যা 6 বছর আগে বলা উচিত ছিল। আমি কয়েক মুহূর্ত নিশ্চুপ রইলাম। তারপর শান্ত গলায় বললাম, দেখা হবে, তবে একজন মেয়ে হিসেবে নয়, সত্য জানার অধিকার নিয়ে। ফোন কেটে দিয়ে জানালার বাহিরে তাকালাম। মনে হচ্ছিল জীবনে নতুন অধ্যায়ের দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।